হানা বাড়ি হোক বা নাই হোক, প্রতিটা বাড়ির কাজই হলো কিছু না কিছু গোপন করা। মানুষের জীবনে নিরাপত্তার সঙ্গে সঙ্গে গোপনীয়তার প্রয়োজন আছে বলেই সে বাড়ি বানায়। কিন্তু মানুষ সেই বাড়িটা ছেড়ে চলে গেলেও তার গোপন রহস্যকে লুকিয়ে রাখতে ছাড়ে না বাড়িটা। সে পরিত্যক্ত হয়ে অপেক্ষা করতে থাকে যতদিন না তার শেষ কড়িকাঠটুকু ভেঙে পড়ছে, শেষ ইটের গাঁথনিটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে মাটিতে, ততদিন সে যক্ষের মতো নীরবে আগলাতে থাকে সমস্ত অন্ধকার গল্পকে। আজ তেমনই একটা বাড়ি নিয়ে গল্প লেখা হয় আজ থেকে প্রায় 85 বছর আগে A.E.D. স্মিথের কাহিনী অবলম্বনে, দি কোট। আমি মানুষটা বরাবরই একটু গোবে চারা গোছের। চোখে মোটা কাঁচের চশমাটা মনে হয় সেই গোবে চারা ভাবটা আরো বাড়িয়ে দেয়। তবে এই নিয়ে সবচেয়ে বেশি অপ্রস্তুতে পড়তে হয় আমার অফিস কলিগদের কাছে। কারণে অকারণে আমাকে নিয়ে তামাশা করতে ছাড়ে না তারা। অফিসের কাজ না থাকলে আমি গল্পের বইতে মুখ ডুবিয়ে দিই। লোকজনের সঙ্গে তেমন একটা মিশতে পছন্দ করি না, অফিস কলিগদের সঙ্গে তো একেবারেই না। ফলে আজ যখন সন্ধে হওয়ার আগেই অফিসের কাজ শেষ হয়ে গেল, তখন আমি পড়লাম ফাঁপড়ে। এক্ষুনি বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, কিন্তু অফিসে বসে থাকলেও তো হাসির খোরাক হতে হবে। বাইরে কোথাও থেকে ঘুরে আসা যায়, কিন্তু এই অফিসে আমি নতুন জয়েন করেছি। আশেপাশে কি আছে আমি কিছুই জানি না। শুনেছিলাম কাছেই একটা ইভিনিং পাব আছে, সেখানে নাকি সন্ধ্যের দিকে চটুল গান বাজনা হয়ে থাকে। কিন্তু নিজের মুখচোরা স্বভাবের জন্যই কিনা জানি না, সেখানেও আমার যেতে ইচ্ছা করলো না। ঠিক করলাম সাইকেল চালিয়ে জায়গাটা একটু ঘুরে দেখব। সেই মতো বেরিয়ে পড়লাম। মিনিট 10 নিরুদ্দিষ্টভাবে সাইকেল চালিয়ে একটা বেশ ফাঁকা মেঠো জায়গায় এসে পড়লাম, আর সঙ্গে সঙ্গে আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামল। এতক্ষণে সন্ধে হয়ে এসেছে। মুষলধারে ঝরে পড়া বৃষ্টির ধারায় চারপাশে প্রায় কিছুই দেখা যায় না। তবে যেটুকু আন্দাজ করতে পারি তাতে মনে হলো আশেপাশে কোনো জীবন্ত মানুষ কিংবা ঘর বাড়ির চিহ্ন নেই। আমি প্রমাদ গুনলাম, ভিজে তো প্রায় গেছি, এবার কাক ভেজা না হতে চাইলে কোথাও একটা মাথা গোঁজা দরকার। কিন্তু তেমন কিছুই তো চোখে পড়ছে না। আরও খানিকটা সাইকেল চালাতে মনে হলো সামনে কিছুটা দূরে গাছপালার ফাঁক দিয়ে একটা বাড়ির ছাদের চিমনি দেখতে পাচ্ছি। জায়গাটা ভয়ঙ্কর রকমের নির্জন, এমনকি বাড়িটা অব্দি আপাদ মস্তক ঢেকে আছে নিকষ অন্ধকারে। কিন্তু সেসব নিয়ে আমি আর ভাবলাম না। জোরে প্যাডেল করে এগিয়ে গেলাম সেদিক লক্ষ্য করে। বলা যায় না, মাথা গোঁজার সঙ্গে সঙ্গে খানিকটা খাবার দাবারের ব্যবস্থাও হয়ে যেতে পারে। সাইকেল চালাতে চালাতে খিদে পেয়ে গেছে। প্রায় 100 গজ এগিয়ে যাওয়ার পর খানিকটা খটকা লাগলো আমার। সাইকেলটা এখন বাড়ির বাগানের গেটের সামনে এসে দাঁড়িয়েছে। সেটা থেকে নেমে দাঁড়িয়ে দেখলাম বাড়িটার সামনে একটা ছোট দারোয়ানের ঘর রয়েছে। সেটার ছাদ ভেঙে ফাঁকা হয়ে আছে। লোহার গেটে আংটা উধাও। তাছাড়া বাগান পেরিয়ে বাড়ির দরজায় পৌঁছানোর রাস্তাটা ঝোপঝাড়ে ঢেকে গেছে। মানে বাড়িটা পরিত্যক্ত। এত বড় বাড়ি অথচ কেউ থাকে না। একরকম জোর করেই ভাবনাটা ঝেড়ে ফেললাম মাথা থেকে। ঠান্ডা জলের স্রোতে ভিজে নিউমোনিয়া বাঁধানোর থেকে পরিত্যক্ত বাড়ি ঢের ভালো।
লোহার গেট খুলে সাইকেলটাকে হাঁটিয়ে নিয়ে বাইরের বারান্দার কাছে এসে দাঁড়ালাম। মনে হলো এক সময় বাড়িটা জমিদার বাড়ি গোছের কিছু একটা ছিল। এখন লতা পাতার সাপ ঢেকে ফেলেছে ইটের গাঁথনি। সেই গাঁথনির মাঝে মাঝে বেরিয়ে থাকা ঝুলন্ত বিমের থেকে জলের স্রোত নামছে, ঝিরঝির করে শব্দ হচ্ছে তাতে। ঝুলে ভর্তি জানলাগুলো সব বন্ধ। সন্দেহ নেই দীর্ঘদিন কেউ থাকেনি এখানে। দরজা খোলার চেষ্টা করতেই কিন্তু অবাক হয়ে গেলাম। দরজা খোলাই আছে, যেন আমার জন্যই খোলা ছিল সেটা। হাত দিয়ে একটু ধাক্কা দিতেই তীব্র বিরক্তির শব্দ করে ফাঁক হয়ে গেল পুরনো কাঠের দরজাটা। অস্পষ্ট আলোয় মনে হলো আমার ঠিক সামনে একটা বিরাট হলঘর। একটা পা বাড়িয়ে ভিতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। জানি না কেন একবার শিউরে উঠল গাটা। ভয় করছে কি, কিন্তু কেন? হলঘরের একেবারে শেষ প্রান্তে একটা চওড়া সিঁড়ি, সেটা দিয়ে উঠলে সার দেওয়া জানলা। কাঁচগুলো মাকড়সার জাল আর সিমেন্ট ভাঙা ধুলোয় এমনভাবে ঢেকে আছে যে বাইরের আলো কিছুই ভিতরে আসছে না। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে ল্যান্ডিংয়ে দাঁড়াতে একটা বসার ঘর দেখতে পেলাম। বলাই বাহুল্য, ভিতরের অবস্থা শোচনীয়। ছাদের একদিকের কোণে চুন বালি খসে নিচে পড়ে আছে। কাঠের যে কটা আসবাবপত্র আছে তার সবগুলোর উপরেই ছাতা পড়েছে। দেওয়াল সমান লম্বা পর্দাগুলো ছিঁড়ে ঝালরের মতো ঝুলছে। দরজা থেকে ফায়ারপ্লেস অবধি কার্পেটের উপরেও কমলা রঙের ছাতা পড়েছে। ফায়ারপ্লেসটা দেখেই মাথায় বুদ্ধি খেলে গেল। এখানে আগুন জ্বেলেই গায়ের জামা কাপড় শুকিয়ে নেওয়া যাবে। আসার সময় হলঘরে কিছু ভাঙা কাঠও পড়ে থাকতে দেখেছিলাম। দ্রুত নিচে নেমে হলঘরে খানিক খুঁজে কিছু শুকনো ডালপালা জোগাড় করলাম। সেগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই কিন্তু থমকে দাঁড়িয়ে পড়লাম। আশ্চর্য, কেন দাঁড়ালাম সেটাই বুঝতে পারলাম না। মনে হচ্ছে একটা অদৃশ্য শক্তি যেন বারবার আমাকে বাড়ির বাইরে টেনে নিয়ে যেতে চাইছে। এমন অদ্ভুত অনুভূতি আগে কখনো হয়নি। একরকম মনের সঙ্গে যুদ্ধ করে আবার ঘরের সামনে এসে দাঁড়ালাম। না, ঠিক যেমন রেখে গেছিলাম সব কিছু তেমনই আছে। তাও আমার মনে হলো আমার অনুপস্থিতিতে অশুভ কিছু যেন ঢুকেছিল ঘরের ভিতর। আমি আসার আগেই সে বেরিয়ে গেছে। আমি ভীতু নই, কিন্তু তাও ডালপালা নিয়ে সিঁড়ির দিকেই ফিরে গেলাম। মনে হলো নিচের কোনো ঘরে আগুন জ্বালালে হয়তো একটু বেশি স্বস্তি পাব। যদি হঠাৎ পালিয়ে যাওয়ার দরকার পড়ে তাহলে সুবিধা হবে। কিন্তু পালিয়ে যাওয়ার কথা মনে এলো কেন? আশ্চর্য। সিঁড়ি দিয়ে নেমে বাইরের খোলা দরজার আলোর দিকে তাকাতেই আমার বুকটা কেঁপে উঠল। মনে হলো এইমাত্র কেউ যেন বস্তা জাতীয় কিছু একটা সিঁড়ি দিয়ে উপরে টেনে তুলেছে। মাটির উপরে একটা ঘষ্টানো দাগ তৈরি হয়েছে সেখানে। দাগটা হলঘর পেরিয়ে উল্টো দিকের দেওয়াল অবধি এগিয়ে গেছে। সেটা ফলো করে মিহি অন্ধকারের মধ্যে কিছু দূর এগোতেই থমকে দাঁড়ালাম।
দাগটা যেখানে এসে শেষ হয়েছে ঠিক সেখানে দেওয়ালের গায়ে গাঁথা হুক থেকে ঝুলছে একটা পুরনো শতচ্ছিন্ন কোট। মন দিয়ে সেদিকে তাকিয়ে দেখলাম একটা নয়, মোট 3টে ঘষ্টানো দাগ এসে মিশেছে কোটের নিচের মেঝেতে। দাগগুলো হলঘরের নানা দিকে ছড়িয়ে পড়েছে, কোনোটা দরজার কাছে তো কোনোটা সিঁড়ির দিকে এগিয়েছে, তবে সব কটার মাথায় মিশেছে ঝুলন্ত কোটটার নিচে। এই দাগগুলো তো আগে চোখে পড়েনি। তার মানে আমি যতক্ষণ উপরে ছিলাম তার মধ্যেই কেউ বস্তা নিয়ে টানাটানি করেছে। নিচে তাকিয়ে আরেকবার দেখলাম, একটা কথা মাথায় এলো, সত্যি কেউ যদি মেঝের উপর দিয়ে বস্তা টেনে থাকে তাহলে মেঝের উপর তার নিজের ভিজে পায়ের ছাপও তো পড়বে। এখানে কিন্তু আমি ছাড়া কোনো মানুষের পায়ের ছাপ নেই। একটা সম্ভাবনার কথা মাথায় এলো আমার, মেয়েরা অনেক সময় যে পোশাক পরে তার পিছনের দিকটা ঝালরের মতো মেঝেতে লুটোতে থাকে। কাজটা যদি কোনো মেয়ে করে থাকে তাহলে ভিজে পোশাকে তার পায়ের ছাপ ঢাকা পড়ে যাওয়ার কথা, কিন্তু নারী হোক বা পুরুষ, এ বাড়িতে তো কেউ থাকে না। তাহলে কে করলো দাগগুলো? ফিরে এসে কোটটা আবার ভালো করে দেখলাম। একটা সাবেক আমলের মিলিটারি ওভারকোট, ফুটি ফাটার মধ্যে দুটো রূপোর বোতামও লাগানো আছে। হুক থেকে খুলে তার পিছন দিকটা ভালো করে দেখতেই চোখ আটকে গেল। বাঁদিকের কাঁধের ঠিক নিচে 1 টাকার কয়েন সাইজের একটা ফুটো, ফুটোর চারদিকের কাপড় পুড়ে বিবর্ণ হয়ে গেছে। মানে কোটটা যে পড়েছিল তার গায়ে গুলি লেগেছিল। জানি না কেন ঠিক এই মুহূর্তে একটা বিজাতীয় গন্ধ এসে লাগলো আমার নাকে। কোটটা থেকে পুরনো কাপড় ছাড়াও পোড়া হাড় মাংসের গন্ধ আসছে। একটা গা ছমছমে ভাব এবার ঘিরে ধরলো আমাকে। ভয় লাগছে কেন? ভয়ের কিছু তো ঘটেনি। আমার কাছে সারাক্ষণই একটা পিস্তল থাকে, তাই চোর ছেঁচড়ের ভয় পাওয়ার কথা নয়। তাহলে কিসের ভয়? কেউ কি আড়াল থেকে নজর রাখছে আমার উপর? উপরের ঘরে আর ফিরে গেলাম না। কোটের ঠিক পাশেই একটা ছোট ঘরের দরজা ছিল, সেটা দিয়ে ঢুকে এলাম ভিতরে। চারদিক দেখে মনে হলো একসময় পড়ার ঘর হিসেবে ব্যবহার করা হতো এটা। দরজার উল্টো দিকে ফায়ার প্লেস চোখে পড়তে হাতের কাঠগুলো সেখানে বিছিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কাঠগুলো মনে হয় বৃষ্টির ছাটে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ফলে আগুন জ্বলল না। কেবল মিহি ধোঁয়ার রেখা বের হয়ে আসতে লাগলো সেখান থেকে। এদিকে আমার দেশলাইয়ের বাক্স শেষ হয়ে আসতে শুরু করেছে। হাওয়ার ঝাপটা ভাঙা জানলা দিয়ে ঢুকে এসে ধোঁয়াটাকে ছড়িয়ে দিচ্ছে ঘরময়। ঠিক এই সময় হলঘর থেকে একটা শব্দ ভেসে এলো। মনে হলো কিছু যেন একটা পড়ে গেল মাটিতে। না, আর সন্দেহ নেই, এ বাড়িতে আমি একা নই। কেউ সত্যি আড়াল থেকে নজর রাখছে আমার উপর, এবং তার উদ্দেশ্য সাধু নয়। উঠে দাঁড়িয়ে পিস্তলটা হাতে ধরে এগোলাম দরজার দিকে। মুখ বাড়াতেই কিন্তু অবাক হয়ে গেলাম। হলঘর আগের মতোই আছে, কোথাও কিচ্ছু নেই।
বাইরে এক টানা বৃষ্টির শব্দ আসছে, হাওয়ার ঝাপটায় অল্প অল্প দুলছে হুক থেকে ঝুলন্ত কোটটা। ইঁদুর হয়তো। আমি আবার কাজে ফিরে এলাম। আরও কয়েকটা দেশলাই খরচ করলাম, কিন্তু লাভ হলো না। এর মধ্যে আরও কয়েকবার সেই একই শব্দ শুনতে পেলাম। কানের ভুল নয়, বারবার একই শব্দ আসছে। কে কে ওখানে? আমি গলা তুলে প্রশ্ন ছুড়ে দিলাম। জানতাম কোনো উত্তর পাবো না। আবার মুখ ঘুরিয়ে নিতে যাচ্ছি, এমন সময় মনে হলো হলঘর থেকে চাপা হাসির শব্দ ভেসে আসছে। মেয়েলি গলা, সেই সঙ্গে একটা বাচ্চা মেয়ে যেন হলঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে চলে যাচ্ছে। আমি পিস্তলটা দরজার দিকে তাক করে নিঃশ্বাস বন্ধ করে রইলাম। বুকের রক্ত এতক্ষণে ঠান্ডা হতে শুরু করেছে। মনে হলো হল ঘরের ভিতর এখন অনেকগুলো ছায়া চলাচল করছে। কাঠের পাটাতন থেকে মচমচ শব্দ আসছে। সেইভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ছায়া এগিয়ে এলো আমার দরজার কাছে। আমি পিস্তলটা উঁচিয়ে ধরে সেদিকেই তাক করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই দরজায় যা দেখলাম তাতে পিস্তলটা আমার হাত থেকে খসে পড়ে গেল। এখন আমার খোলা দরজায় এসে দাঁড়িয়েছে এক আগন্তুক। যে দাঁড়িয়েছে সে মানুষ নয়, সেই ছেঁড়া কোটটা। মাটি স্পর্শ করে শূন্যে ভাসছে সে। হাওয়ার ধাক্কাতেই যেন এখনো অল্প অল্প দুলছে। সেই সঙ্গে হলঘর থেকে ক্রমাগত ভেসে আসছে সেই মেয়েলি হাসির শব্দটা। যেন কোটটা কি করতে চলেছে সেটা জেনে খুশি হয়ে হাসছে সে। পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। দেহ অবশ হয়ে আসছে, মাথাটা কিন্তু চলছিল তখন। দরজার কাছের নারকীয় বস্তুটা থেকে একটা হলদে আভা বেরিয়ে আসছে। আমাকেও যেন টেনে নিয়ে যেতে চাইছে নরকের দরজায়। ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে এলো কোটটা। দুটো হাতা তার দুলন্ত। কোটের নিচের প্রান্তটা মাটিতে লেগে ধুলো উঠছে বারবার। আমি ক্রমে পিছিয়ে আসার চেষ্টা করলাম। এখন ফায়ার প্লেসের আগুনের হলকা আমার পিঠে এসে লাগছে। কোনো রকমে কিছু আঁকড়ে ধরার চেষ্টা করলাম। হাতে লাগলো আগুন উস্কে দেওয়ার হাতলটা। উত্তপ্ত শলাকাটা সজোরে ছুঁড়ে দিলাম কোটটার দিকে। তারপর কোনো দিকে না তাকিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। মনে হলো আমার পিছনের দিক থেকে সেই মেয়েলি হাসির শব্দটা এখনো শোনা যাচ্ছে। আর সেই কোটটা ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে। বাড়ির খোলা দরজাটা দিয়ে বেরিয়ে এসে উন্মত্তের মতো দৌড়াতে লাগলাম। খানিকটা দৌড়ানোর পর মনে হলো একটা সরাইখানার সামনে এসে পড়েছি। জ্ঞান হারানোর আগের মুহূর্তে আছড়ে পড়লাম একটা বেঞ্চের উপরে। দোকানের মালিক বোধহয় দোকান বন্ধ করার তোড়জোড় করছিলেন। আমাকে ওভাবে বেঞ্চের উপরে খসে পড়তে দেখে তিনি এগিয়ে এলেন। উদ্বিগ্ন গলায় বললেন, কি ব্যাপার বলুন তো এভাবে? আমার মুখে কোনো কথা ফুটছিল না, তাও কোনো রকমে বলার চেষ্টা করলাম। জল একটু একটু একটু
একটু জল। লোকটা তড়িঘড়ি একটা জলের গ্লাস এনে আমার মুখের কাছে এগিয়ে ধরল। আমি জলটা গলার্ধ করে ভাঙা ভাঙা শব্দে আমার অভিজ্ঞতাটা বলার চেষ্টা করলাম। শুনতে শুনতে লোকটার মুখে একই সঙ্গে ভয় আর সহানুভূতির রেখা ফুটে উঠল। জলের গ্লাস সরিয়ে রাখতে রাখতে তিনি বললেন, আপনি নতুন লোক বলেই ও বাড়িতে থাকতে গেছেন। এখানে যারা থাকে কয়েক লক্ষ টাকা দিলেও বাড়িতে তারা রাত কাটাতে যাবে না। আধ ঘন্টা পরে আমি কিছুটা সুস্থ হয়ে উঠে বসতে বাকি কথাগুলো আমাকে শোনান তিনি। ততক্ষণে বৃষ্টির ধারা খানিকটা কমে এসেছে। শেড বেয়ে দোকানের সামনে চুইয়ে পড়া জলের ধারার দিকে চেয়ে তিনি বলতে থাকেন, বছর 50 আগে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত অফিসার ওই বাড়িতে থাকতেন। শোনা যায় যুদ্ধের ভয়াবহতা লোকটাকে মানসিকভাবে অসুস্থ করে দিয়েছিল। সেনাবাহিনীতে থাকতে থাকতে মানুষ খুন করার একটা নেশা হয়ে গেছিল তার। গভীর রাতে ঘুমের ঘোরে সে নেশাটা নাকি জাগিয়ে উঠত। এরকমই এক রাতে লোকটা নিজের বউকে খুন করে। বউ ছাড়াও একটা বাচ্চা মেয়ে ছিল তার উপরেও ভয়ঙ্কর অত্যাচার করত। সেই অত্যাচার সহ্য করতে করতে একদিন মেয়েটি পিছন থেকে গুলি করে মারে লোকটাকে। তারপর মেয়েটা উধাও হয়ে যায়। তাকে আর কোথাও দেখা যায়নি। তারপর এতক্ষণে বৃষ্টি পুরোই থেমে গেছে। রাস্তার উপর জল দাঁড়িয়ে পড়েছে প্রায় হাঁটু সমান। তবে আর এখানে অপেক্ষা করা ঠিক হবে না। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে ধন্যবাদ দিলাম লোকটাকে। আমি বেরিয়ে আসার সময় সে একবার গলা তুলে বলল, একেবারে বাড়ির পথ ধরুন মশাই। সাইকেলটা উদ্ধার করতে আর ও বাড়িতে ফিরে গিয়ে কাজ নেই। আমি মাথা নেড়ে রাস্তায় নেমে এলাম। জল কাটিয়ে বেশ কিছু দূর এগিয়ে আসার পর থেমে গেলাম। কোথায় যেন একটা খটকা লেগেছে এই মাত্র। হ্যাঁ, আমি যে এ বাড়িতে সাইকেল নিয়ে এসেছিলাম এবং সেটা ফেলে এসেছি সেটা লোকটার তো জানার কথা নয়। তাহলে কথাটা জিজ্ঞেস করার জন্য ফিরে তাকাতেই আমি হাঁ হয়ে গেলাম। সরাইখানাটা নিশ্চিহ্ন হয়েছে। এতক্ষণ যেখানে আমি ছিলাম সেখানে নির্জন ফাঁকা মাঠ ছাড়া আর কিছুই নেই। মিহি হাসির শব্দ ভেসে এলো অন্ধকারের মধ্যে থেকে। মনে হলো একটা ফুট পাঁচেকের বাচ্চা মেয়ের আবছা শরীর ধীরে ধীরে মিশে যাচ্ছে অন্ধকারের ভিতর। নেহাত বিলিতি পরিবার বলে কোটটা ভুতুড়ে হতে পেরেছে। বাঙালি পরিবার হলে পুরনো গুলি খাওয়া কোট কবেই নেতা হয়ে যেত। আমার নিজের লেখা গল্প বেশ কিছুদিন হলো আসছে না বলে যারা অভিযোগ করছেন তাদের জন্য একটি বিশেষ ঘোষণা আছে। আমার রোম্যান্টিক সায়েন্স ফিকশন উপন্যাস ভাসানবাড়ি প্রকাশিত হতে চলেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিভা পাবলিকেশন থেকে। এই মুহূর্তে প্রি বুকিং করলে পাবেন বইয়ের দামে 25% ছাড় ও লেখকের আমার স্বাক্ষর আর কি। সব মিলিয়ে বইয়ের দাম পড়বে 150 টাকা। প্রি বুকিং করার লিঙ্ক এই মুহূর্তেই পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। শুনছিলেন A.E.D. স্মিথের কাহিনী অবলম্বনে, একটু বিলিতি কায়দায়, দি খেউট। আমাদের এই ভিডিওটা স্পন্সর করার জন্য বিশেষ ধন্যবাদ সৌম্যজিৎ বিশ্বাস, ড্যানিয়েল পার্কার ও দেবমাল্য ঘোষকে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।